দর্শক, বিএনপির সাথে বিরোধে জড়িয়ে কিন্তু এবার গ্রেপ্তার হতে হলো জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানকে। জামাত বিএনপির সংঘর্ষে অন্তত 25 জন আহত হয়েছে। ৭১ সালে জামাত বাংলাদেশের স্বাধীনতাকে সমর্থন করে নাই, তাহলে স্বাভাবিকভাবে এই দেশে রাজনীতি করার জামাতের আর সুযোগ নাই। জামাতের আমির শফিকুর রহমানকে অবিলম্বে ওনাকে জেলে আটক করার জন্য একটা আবেদন জানিয়েছে। 1971 সালে জামাতের ভূমিকা নিয়ে যে প্রশ্ন প্রতিনিয়ত বারবার বিএনপি করছে, সেই বিষয় নিয়ে হয়তো নতুন একটা সিদ্ধান্ত আসতে যাচ্ছে। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, এবার কিন্তু একেবারে হাতে নাতে কট খেয়ে গেলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। হ্যাঁ দর্শক, গেল বেশ কয়েকদিন ধরেই কিন্তু জামায়াত বিএনপি দ্বন্দ্ব বেড়েই চলেছে, যেটা এই মুহূর্তে কিন্তু একেবারে তীব্র আকার ধারণ করেছে। বেশ কিছু জায়গায় তো জামায়াত বিএনপি সংঘর্ষ তৈরি হয়েছে, যার ফলে কিন্তু এই মুহূর্তে দেশে একরকম ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। এমনকি কেন্দ্রীয় নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যের জেরে এবার কিন্তু সাধারণ কর্মীদের মধ্যে হানাহানি শুরু হয়েছে, যার ফলস্বরূপ কিন্তু এবার জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানও ফেঁসে যাচ্ছেন। তাই দর্শক, অনুরোধ করবো আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে একেবারে সম্পূর্ণ দেখবেন, তবে কিন্তু আপনি একেবারে বিস্তারিত ভালো করে বুঝতে পারবেন। তবে চলুন দর্শক, আপনার মূল্যবান সময়টি আর নষ্ট না করে এবার আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। ৭১ সালে জামাত বাংলাদেশের স্বাধীনতাকে সমর্থন করে নাই, অর্থাৎ জামাতের পজিশন ছিল পাকিস্তানের পক্ষে, আর বাংলাদেশের পক্ষে যারা লড়াই করেছেন, জীবন দিয়েছেন, তারা যখন বিজয়ী হয়েছে, জামাতের আমরা বলেছি জামাতের একটা সিদ্ধান্ত নেওয়ার বিষয় ছিল যে আমরা তাহলে ৭১ সালে বিরোধিতা করে কি সঠিক করেছি না ভুল করেছি। তো যদি সে ভুল করে থাকে তাহলে সে ক্ষমা চাইবে, তার রাজনৈতিক সিদ্ধান্ত সে আবার রিভিউ করবে, সে তার একটা পজিশন ঠিক করবে। আর যদি সে সঠিক করে থাকে তাহলে স্বাভাবিকভাবে এই দেশে রাজনীতি করার জামাতের আর সুযোগ নাই। জামাতকে হয়তো নতুনভাবে নতুন উপলব্ধি নিয়ে রাজনীতি করতে হবে। যেমন আমরা এখন আওয়ামী লীগের কথা বলছি, আওয়ামী লীগ নামে আওয়ামী লীগের লোকদের আর রাজনীতি করার সুযোগ নেই। সে যদি আওয়ামী লীগ নামে রাজনীতি করতে চায় তাহলে অবশ্যই তাকে তার এই জুলাই আগস্টের ঘটনা সহ 15 বছরের এই ফেসিবাদের জন্য তাকে ক্ষমা চাইতে হবে। শুধু ক্ষমা চাইলে হবে না, তাকে এটা বিচারের মুখোমুখি হতে হবে। তো সেই জন্য দেখেন এখনকার সময়ে সে এটা খুবই পরিষ্কার, জামাতের এখন আর অবুঝ থাকার কোনো বিষয় নাই। জামাত এটা বুঝতে পারেনি এতদিন, বা বুঝলেও এটা স্বীকার করতে চান। এখন আওয়ামী লীগের বিষয়টা আসার কারণে এখন অনেকটা স্বচ্ছ পরিষ্কার যে আওয়ামী লীগের জামাত নিজেই জামাতের লোকেরা এখন বলছে যে আওয়ামী লীগের এই স্ট্যাটাস নিয়ে, এই গণহত্যার দায় নিয়ে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নাই। প্রশ্ন হচ্ছে, জামাত তো গণহত্যা করে নাই, জামাত তো এইভাবে মানুষ মারে নাই, কিন্তু পাকিস্তানিরা যখন মানুষ মেরেছে জামাত তাদেরকে সমর্থন করেছে, জামাত তাদের পক্ষে ছিল। মানে জামাতের এখনকার পজিশন তার আগের পজিশনের বিপক্ষে গেছে। তাহলে এই বিপক্ষে যাওয়ার ব্যাপারটা নিয়ে তাকে সুস্পষ্ট যদি সে বক্তব্য না দেয়, সে যদি এটা ক্লিয়ার না করে, ধরেন আওয়ামী লীগ যদি 5 বছর পরে এসে জুলাই আগস্ট শহীদদের জন্য দোয়া করে, জুলাই আগস্ট শহীদদের জন্য, তাদের জন্য স্মৃতিস্তম্ভ, তাদের জন্য প্রশংসা করে, তার মানে তারা হাসিনাকে খুনি বলছে, তাদের নিজ দলের বিরুদ্ধে যাচ্ছে। ঠিক জামাত যখন এখন এসে মুক্তিযুদ্ধ সেলিব্রেট করছে, বিজয় দিবস পালন করছে, সে কিন্তু তার আগের লোকদের সিদ্ধান্তকে সে অপদস্থ করছে। এই বিষয়টা এইভাবে দাঁড়ায় আর কি। তো সেই জন্য আমি মনে করি যে জামাতের যে উপলব্ধিটা এসেছে, এই উপলব্ধিটাকে তারা বাস্তবে রূপায়ণ করবে, এটাকে তারা বাস্তবে আরও স্বচ্ছভাবে বোঝার চেষ্টা করবে। যদি বুঝে, আগে বুঝলে তাদের জন্য ভালো, যত দেরিতে বুঝবে তত তাদের রাজনীতির জন্য এটা খারাপ হবে, এটা আমি মনে করি। আগে এটা মনে করতাম, এখন সেটা। স্বাধীনতার বিরোধিতা করে কখনোই কোনো রাজনৈতিক দল টিকে থাকতে পারেনি, এটা তো চরম সত্য কথা। এবং সেই সত্য উপলব্ধির জায়গা থেকেই জামাত সম্ভবত কখনো কখনো তারা নিজেরাই একটা বিভ্রান্তিক অবস্থা থাকে, কি করা উচিত তাদের। ৭১ প্রশ্নে তারা জাতির সামনে ক্ষমা চাইবে, ক্ষমা না চেয়েও তারা ভুল স্বীকার করবে, অথবা তাদের রাজনৈতিক অবস্থানটি কি ছিল ৭১-এর এবং এখন, সেটি তারা মাঝে মাঝে পরিষ্কার করতে চায়। তবে তাদের মধ্যে যে বিভক্তি, তাদের রাজনৈতিক অবস্থানটি কি হবে এই প্রশ্নে যে বিভক্তি, সেই বিভক্তির জায়গা থেকে সবসময় ক্ষমা চাওয়ার বিরোধী বা ভুল স্বীকার করার বিরোধী যে পক্ষ, সেটি শক্তিশালী হয়ে সবসময় শক্তিশালী থেকেছে এবং এখন পর্যন্ত সেটি দেখা যায়। এখন নতুন করে জামাতের মধ্য থেকেই আলোচনা উঠেছে যে তারা তাদের রাজনৈতিক অবস্থানটি ক্লিয়ার করবে ৭১ প্রশ্নে। জামাত নিঃসন্দেহে এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক সুবিধার মধ্যে আছে। সরকারের বিভিন্ন পর্যায়ে তাদের মনোভাবাপন্ন বা তাদের অভ্যন্তরের জায়গা থেকে বিভিন্ন পর্যায়ে ব্যক্তি বসানো হচ্ছে এবং জামাতের যথেষ্ট প্রভাব বর্তমান অন্তর্বর্তী সরকারের উপরে, এটিকে স্বীকার করুন আর না করুন, বাস্তবতা হচ্ছে এটি। তারপরেও জামাত বিষয়টি নিয়ে ভাবছে। কেন ভাবছে? কারণ তারা 53 বছর পর এসেও বুঝতে পারছে স্বাধীনতার বিরোধিতার জায়গা থেকে যদি বিষয়টি পরিষ্কার করা না হয়, সাধারণ মানুষের গ্রহণযোগ্যতা কখনোই পাবে না। যদিও আমরা দেখতে পাচ্ছি যে, স্পষ্ট করেই বলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিংবা জাতীয় নাগরিক কমিটি যারা রয়েছেন, তাদের পক্ষ থেকে যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশের বিষয়টা আমাদের সামনে রয়েছে বা আত্মপ্রকাশ করতে যাচ্ছে, সেই পক্ষ থেকেই ৭১-কে মুছে ফেলার একটা প্রাণান্তকর চেষ্টা, যদিও সেটিও মানুষ
ছুড়ে ফেলতে শুরু করেছে। যাই হোক, জামাতের মধ্যে যে দুটি ভাগ, একটা হচ্ছে ৭১ প্রশ্নে তাদের অবস্থান স্পষ্ট করা, ক্ষমা চাওয়া, ভুল স্বীকার করা, আরেকটি হচ্ছে যে না, তারা কখনোই ক্ষমা চাইবে না। এই দুটি বিভক্তি রয়েছে। আমরা দলের শীর্ষ নেতা, সাবেক শীর্ষ নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কথা জানি। তিনি ৭১ প্রশ্নে জাতির সামনে ক্ষমা চাওয়ার কথা তুলে ধরেছিলেন, নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন, কিন্তু তিনি হেরে যান। তাকে দল ছেড়ে নিভৃতে চলে যেতে হয়েছিল, দীর্ঘদিন প্রবাস জীবনযাপন করেছেন। এখন বিষয় হচ্ছে যে জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদে খুব দ্রুত হয়তো বিষয়টি আলোচনায় উঠতে পারে যে কি করবে তারা, জাতির সামনে তাদের অবস্থানটি কিভাবে প্রকাশ করবে। যদি এর মধ্যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি ৭১ প্রশ্নের নানান কথাবার্তা বলেছেন। তিনি বলেছেন যে মুক্তিযুদ্ধের সময় জামাতের কোনো ভুল যদি সন্দেহাতীতভাবে প্রমাণ হয়, তাহলে দলটি জাতির কাছে ক্ষমা চাইবে। সন্দেহাতীতভাবে প্রমাণ, কারণ এই প্রমাণের বিষয়টি কি, আদালতের মাধ্যমে জামাত যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে প্রমাণিত হবে, নাকি ৭১ জামাতের কোনো বিতর্কিত ভূমিকা ছিল না, ছিল তো বিচার্য বিষয়, তাই না? এবং এই জামাতকে যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে বিচারের দাবি দেশের একটি অংশ থেকে উঠেছিল, যে আওয়ামী লীগ করেনি, তাহলে সেই প্রক্রিয়া যেতে হবে। তাহলে তারা কি করবে? আমার ধারণা তারা আসলে কোনো ভুল বা ক্ষমা এগুলো স্বীকার করার না করার মধ্যে যাবে না, মানে ক্ষমা চাওয়ার বিষয়ে। তারা যেটি করতে পারে তারা বলবে যে আমরা ৭১ পাকিস্তানের পক্ষে ছিলাম। হ্যাঁ, এরকম একটি বিষয় তো যে কেউ যে কোনো অবস্থানে দাঁড়াতে পারে, সেটি তো কোনো অপরাধ নয়। অপরাধ নয় এই কারণে যে আমি যদি ৭১ পাকিস্তান বাংলাদেশ নিয়েই বলি, অনেকে ছিলেন যে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছেন, কিন্তু তারা যুদ্ধ অপরাধের সঙ্গে কিংবা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে কিংবা কোনো ধরনের অপরাধ তৎপরতার সঙ্গে জড়িত হননি, শুধু পাকিস্তানকে মনে মনে সমর্থন করেছেন। যদি জামাত এই কথাটি বলতে চায়, সেটিও কি গ্রহণযোগ্য হবে? অপরাধ না হোক, মানে গ্রহণযোগ্য হবে কিনা? আমার ধারণা সেটিও গ্রহণযোগ্যতা পাবে না। কারণ জামাতের সেই সময়কার যে ভয়ঙ্কর বিতর্কিত কর্মকাণ্ড, সেগুলো আমরা জানি। বিতর্কিত বললেও ভুল হবে, স্পষ্টভাবে তাদের যে অবস্থান ছিল, ইসলামী ছাত্র সংঘ, আজকে ছাত্র শিবিরের যে আগের নাম, কিংবা জামাতে ইসলামী তখন যারা ছিলেন তাদের যে অবস্থান, পাশাপাশি তাদের মধ্যকার নেতাদের সমন্বয়ে যে আল বদর এবং রাজাকার টিম গঠিত হয়েছিল, এগুলো তো ইতিহাসের অংশ। এগুলো তারা চেঞ্জ করবে কিভাবে? ডাক্তার শফিকুর রহমান আরো একটি কথা বলেছেন, যেটি সাম্প্রতিক সময়ে অনেক বেশি আলোচিত হয়েছে। তিনি বলেছেন বাংলাদেশে দুটি দেশপ্রেমিক বাহিনী থাকলে তার একটি হচ্ছে সেনাবাহিনী, আরেকটি হচ্ছে জামাত ইসলামী। কত হাস্যকর একটি কথাবার্তা, হাস্যকর মন্তব্য। সেনাবাহিনী একটি সুশৃঙ্খল বাহিনী, জামাত তো আর বাহিনী না। এখন সেনাবাহিনীর সঙ্গে জামাতের তুলনা করেছেন তিনি ইচ্ছাকৃতভাবে, যেহেতু সেনাবাহিনী শক্তিশালী অবস্থায় এখনো পর্যন্ত বাংলাদেশ একটি বাহিনী হিসেবে রয়েছে। জামাত সরকারের সবচেয়ে সুবিধাজনক অবস্থায় রয়েছে। গত ৫ আগস্টের পর বিএনপির চাইতেও জামাতের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিকে সরকারের বিভিন্ন পর্যায়ে বসানো হচ্ছে, এবং তাদের একটি প্রচ্ছন্ন প্রভাব সরকারের উপর রয়েছে, তাদের অঙ্গুলি নির্দেশে সরকার পরিচালিত হচ্ছে। তো এই প্রভাব বজায় রাখতে গেলে সেনাবাহিনীকেও তো তাদের প্রয়োজন। এই জায়গা থেকে তিনি কথাগুলো বলেছেন। সবশেষ যদি আমি বলি যে ৭১ প্রশ্নে পাকিস্তান কি কখনো ক্ষমা চেয়েছে? ক্ষমা চাওয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে? করেনি তো। ৫৩ বছরে তারা ক্ষমা প্রার্থনা করেনি। যদিও জামাতের পাকিস্তানের বর্তমান যে উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার, তিনি প্রকাশ্যে গত কয়েকদিন আগে বলেছেন বাংলাদেশকে উদ্দেশ্য করে, মানে হারিয়ে যাওয়ার ভাইয়ের যে নির্যাতন তারা করেছিল, সেটি তাদেরকে যন্ত্রণা দেয় না, কিন্তু তাদের স্বার্থ হাসিলের জন্য তারা ভাই বলে উল্লেখ করছে। আমার ধারণা জামাত ক্ষমাও চাইবে না, ভুলও স্বীকার করবে না। যদি মার্কা একটি শব্দ তো ডাক্তার শফিকুর রহমান তার বক্তব্যের মধ্যে লাগিয়ে রেখেছেনই, পরিষ্কার বলতে হয়তো শুধু এটুকু করতে পারে যে তারা হয়তো পাকিস্তানকে সমর্থন করেছিল, তারা অখণ্ড পাকিস্তান চেয়েছিল, তারা পাকিস্তানের বিচ্ছিন্নতা চায়নি, এই ধরনের কথাবার্তা বলতে পারে। কিন্তু ক্ষমা চাওয়া কিংবা ভুল স্বীকার করা, এটি বোধহয় তারা করবে না। এবং আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে 2009-এ যখন যুদ্ধাপরাধের দায়ে জামাতের শীর্ষ নেতাদের বিচার হতে শুরু করলো এবং অনেকের ফাঁসি হলো, মৃত্যুদণ্ড হলো, সেই জায়গা থেকেও সেই মুহূর্তে অনেকের প্রশ্ন ছিল, অনেকে বিষয়টি তুলেছেন জামাতের অভ্যন্তরে যে তাদের অবস্থানটি ক্লিয়ার করা দরকার। তারপরেও তারা করেনি। এখন এসে তারা হয়তো উপলব্ধি করছে যে ৭১-এর বিরোধিতা করে বা ৭১-এর বিরোধী শক্তি হিসেবে চিহ্নিত হয়ে এই বাংলাদেশে কখনো
সেভাবে জনসমর্থন নিয়ে রাজনীতি করা সম্ভব না। যদিও জামাতকে সবাই ব্যবহার করেছে, আওয়ামী লীগ করেছে, বিএনপি করেছে, এটা বাস্তবতা, কিন্তু তারা এককভাবে কখনো ক্ষমতায় আসতে পারবে সোজা পথে সেটি আদৌ সম্ভব নয়। জামাত এখন বিএনপি চাইবে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করুক আওয়ামী লীগ। বিএনপি পরিষ্কার দৃষ্টিভঙ্গি এটা, তার সাথে জামাত প্রতিযোগিতা করুক, এটা সাইকোলজিক্যালি এটা মানতে পারে না বিএনপি। এটা তার মনস্তত্ত্বতে যায় না, এটা তার মানে রুচির সাথেও যায় না, এটা তার চিন্তা চেতনার সাথে যায় না। কারণ তার সাথে দীর্ঘদিন সে ছিল, ঠিক আছে, সে বরঞ্চ তার চিরশত্রু যে আওয়ামী লীগ তাকে বিরোধী দল হিসেবে চায়। সে জানে আওয়ামী লীগ আগামী 1-2 বছরের কুজোকে খাড়াইতে পারবে না, এই কুজা খাড়াবে না আর, সুতরাং সে আসুক, কোনো অসুবিধা নেই। কিন্তু তবু জামাত নেই, এমনকি জামাতকে বিরোধী দল হিসেবেও বিএনপি চাইবে না। আপনি লিখে রাখেন, মনে করেন নির্বাচন হইলে যেভাবে নির্বাচন হোক না কেন বিএনপি কিন্তু নির্বাচনে চলে যাবে এবং বিএনপি সুর করে মানে ক্ষমতায় চলে আসবে, বিএনপির যেই শক্তি সামর্থ্য আছে। কিন্তু বিরোধী দল তো সমস্যা হবে, বিরোধী দল এখন সেই ক্ষেত্রে বিএনপির ওই সরকারি দলে যাইলেই আপনি মনে করিয়েন না যে তাদের কিল্লাফতে হয়ে গেছে, তারা এতেই খুশি থাকবে। নো নো নো, তারা বিরোধী দলে কে থাকবে এটা নিয়েও তারা মাথা কামাবে। বিএনপি বিরোধী দল হিসেবে জামাতকে মানবে কিনা আমার এটা নিয়ে প্রচুর মানে সন্দেহ আছে। কারণটা কি জানেন? কারণটা খুব মানে আমার দৃষ্টিতে অনেকে বলা বলি করছেন, বিএনপি যেহেতু একটা আন্দোলন মুখী দল নয়, বিএনপি একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, বিএনপি একটা বলা হয় শিক্ষিত মার্জিত, কিন্তু রাজনৈতিক আন্দোলন সংগ্রাম বিপ্লব এগুলো ঘটানোর যে সাংগঠনিক শক্তিমত্তা বা স্পৃহা থাকার দরকার, এটা বিএনপির নাই, এটা বাংলাদেশের প্রতিষ্ঠিত সত্য। বিএনপি সরকার গঠন করার পরে যদি বিরোধী দলের জামাত থাকে, সেক্ষেত্রে বিএনপিকে একদিনও সুখে থাকতে দিবে না জামাত। এই ধরনের একটা কথা মানুষের মধ্যে চাউরা আছে। কারণ বিএনপি তো দুধে দোয়া দল নয়, বিএনপি 18 বছর পরে ক্ষমতা আসবে, সেই ক্ষেত্রে তার নেতা কর্মীদেরকে কন্ট্রোল করা বিএনপির পক্ষে কঠিনই হবে। সব ক্ষেত্রে হয়তো হবে না, যেসব ক্ষেত্রে তার পক্ষে কন্ট্রোল করা সম্ভব হবে না, সেই দুর্নীতি, দুঃশাসন, অব্যবস্থা, দলীয়করণ, তারপরে স্বজনপ্রীতি, দলপ্রীতি, এগুলো কম বেশ দেখা দিবে। সেই ক্ষেত্রে যদি বিরোধী দলের জামাত থাকে, তাহলে বিএনপিকে একদণ্ড শান্তিতে থাকতে দিবে না, ঠিক মতন বিএনপি সরকার চালাতে পারবে না। সরকার এক ধরনের অস্থিরতার মধ্যে পড়বে, অশান্তির মধ্যে পড়বে, অনিশ্চয়তার মধ্যে পড়বে এবং যেটা করে তখন একটা মধ্যবর্তী নির্বাচনের ধোঁয়া তুলতে পারে। দর্শক, আপনি একজন সাধারণ জনগণ হিসেবে বিএনপি জামায়াতের এই বিরোধকে আপনি কিভাবে দেখছেন? কারা সঠিক, বিএনপি সঠিক নাকি জামায়াত সঠিক? দর্শক, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।